রাজনীতির সমীকরণ বোঝা দেয়, কারণ রাজনীতির প্রতি পরতে পরতে পরিবর্তন হতে থাকে। রাজনীতি কখনো সরল রেখায় চলে, কখনো আবার বক্র রেখায় চলে। গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় নতুন রাজনীতির মেরুকরণে আমরা নানামুখী আলোচনা দেখছি। সংস্কার, নির্বাচন, গণতন্ত্র, কখনো কখনো ষড়যন্ত্রের আশঙ্কা। এই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারদাস জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকের আলোচনায় আমাদের মুখোমুখি হয়েছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। বলছিলাম নতুন রাজনীতির মেরুকরণের কথা, আপনার পর্যালোচনা জানতে চাই। রাজনীতিতে দারুণ মেরুকরণ হচ্ছে এবং আপনি যদি আজকে সেনাকুঞ্জে আমাদের নেতৃবর্গের অবস্থান দেখেন, ঠিক এক বছর আগে এদের প্রায় অধিকাংশই ওখানে প্রবেশ করার অনুমতি ছিল না। এবং আপনি দেখেছেন যে কত মত পথ মানুষ সেখানে গেছেন, বেগম খালেদা জিয়া গেছেন। এটি গেল আজকে সশস্ত্র বাহিনী দিবসের একটি চিত্র, যেটি আমার কাছে মিলন মেলায় দেখেছি, মিলন মেলা, এবং যেটি আমার কাছে অনেক ইতিবাচক মনে হয়েছে। স্টুডেন্টরা ছিলেন, যারা সুশীল সমাজ তারা ছিলেন, রাজনীতির মানুষ ছিলেন। এবং আপনি জানেন যে সশস্ত্র বাহিনী বাংলাদেশের গর্বের অংশ, এবং তাদের এরকম একটি মিলন মেলায় আমরা একটা নতুন রাজনীতির সম্ভাবনা দেখছি, নতুন দেশ গঠনের সম্ভাবনা দেখছি। কাজেই আমার মনে হচ্ছে যে যাই ঘটে, আমি খুব আশাবাদী মানুষ এবং আমার মনে হয় ভালোর জন্য ঘটে। আমরা 7ই আগস্ট থেকে সেই ভালোর শুরু হয়েছে, 5ই আগস্ট থেকে আগামী দিনগুলো অনেক দারুণ হবে বলে আমার ধারণা। বর্তমান সময়ে নির্বাচন নিয়ে নানামুখী আলোচনা দেখছি আমরা, কিন্তু অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তিতে প্রধান উপদেষ্টা যেমনটি বলেছিলেন নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে, এই ট্রেন আর থামবে না এবং যেতে যেতে আমাদের কিছু সংস্কার করে যেতে হবে। সেই জায়গা থেকে আবার আমরা এও শুনতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো যদি আসলে সংস্কার না চায়, এখনই নির্বাচন দেওয়া হবে। এটি আসলে একটু টানাপোড়েনের বিষয় রয়েছে, কেননা আপনি জানেন যে রাজনৈতিক দলগুলো 17 বছর ক্ষমতার বাইরে এবং তাদেরকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, নির্বাচনে তো নাই। আবার যেই পটভূমিতে গণ অভ্যুত্থান হয়েছে, সেই পটভূমি কিন্তু শুধুমাত্র নির্বাচনের জন্য না, সেই পটভূমি হচ্ছে রাষ্ট্র মেরামতের জন্য। কাজেই মাঠের দাবি রয়েছে রাষ্ট্র মেরামত। রাষ্ট্র মেরামত করতে হলে আপনাকে সংবিধান থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত প্রশাসনের সংস্কার করতে হবে, পুলিশের সংস্কার করতে হবে। কেননা গত ফ্যাসিবাদী শাসনটি রাষ্ট্রকে কালিমা লিপ্ত করে, অকার্যকর করে পালিয়ে গেছে। তাতে এইগুলো যদি আপনি না করেন, দেখুন একটি নির্বাচন করতে হলেও আপনাকে এই সংস্কারগুলো করতে হবে। কেননা নির্বাচনটি তো আপনি আমি ভোট দিতে চাই এবং নির্বাচনটিতে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত হোক তা দেখতে চাই। তার মানে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং নির্বাচন কমিশন আগের 3টি নির্বাচন কমিশনের মতো হলে হবে না, যারা আপনার দেশের সাথে প্রতারণা করেছেন, আমাদের গণতান্ত্রিক অধিকারের সাথে বেইমানি করেছেন। কাজেই নির্বাচন কমিশন গঠনটি খুব জরুরি। আজকে আরো একটি সুসংবাদ হচ্ছে যে আজকে তো কমিশনটি ঘোষিত হলো। কাজেই সদস্য নবগঠিত কমিশন নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাই, প্রত্যাশার কথাও যদি বলতেন। আমি কমিশনের প্রধান যিনি আমাদের সাবেক সচিব নাসিরউদ্দিন সাহেব, তার ব্যাপারে ভীষণ আশাবাদী। কেননা উনি যখন সরকারে ছিলেন তখন তার ব্যাপারে আমরা তার কর্মদক্ষতা, তার সততা, তার নিষ্ঠা এগুলো শুনতাম। এবং যেই কমিশনের অন্য কমিশনাররা হয়েছেন, 2জন সাবেক অতিরিক্ত সচিব রয়েছেন, একজন আর্মির প্রতিনিধি রয়েছেন, একজন এরকম রয়েছেন, দায়রা জজ রয়েছেন। আমার মনে হয় যে তারা খুব ভালো করে জানেন কোন পটভূমিতে তারা দায়িত্ব নিচ্ছেন। এবং আমার ধারণা আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম সুন্দর নির্বাচন হবে। আমি 2008-এর নির্বাচনের খুব বড় সমালোচক, কারণ ওই নির্বাচনেও আমরা সেই সুন্দর নির্বাচনটি দেখিনি। আমরা দেখেছি সেনাবাহিনীর এক ধরনের অন্তর্ভুক্তি ছিল, কোনো একটি দলকে বিজয়ী করে আনার চেষ্টা ছিল, ফলাফল অনেক আগেই ঘোষিত হওয়ার একটা ব্যবস্থা আমরা দেখেছিলাম। কাজেই আমরা এবার মনে করি যে একেবারে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনটি এমন হবে যাতে আপনি যাকে চান তা আপনার চাওয়া কিন্তু আমার সাথে বিপরীত মুখীও হতে পারে, কিন্তু তার অধিকার রয়েছে সেই চাওয়াকে প্রয়োগ করার। আমরা নির্বাচন কমিশন হতে দেখলাম। এখন যেটি করতে হবে, আপনি জানেন যে একটি জাতীয় নির্বাচন করতে হলে অনেক সংখ্যক মানুষকে লাগে। কাজেই প্রশাসন থেকে যেই মানুষগুলো এর সাথে যুক্ত হবে, কমিশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদেরকে যেন আমরা নতুন স্পিরিটে চাঙ্গা করতে পারি। আরও একটি কথা বলতে চাই যে
কমিশনকে আমি দুটো জিনিসের কথা বলবো। আজকে সকালে ইনফ্যাক্ট আমি আমাদের যে নির্বাচন সংস্কার কমিশন সেখানে গিয়েছিলাম আমার মতামত দিতে। আমি বলেছি যে বিদেশে যে বাংলাদেশিরা থাকেন প্রায় 1.5 কোটি মানুষ, তাদের যেন ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়, কারণ তাদের ভোটাধিকার আমাদের জন্য জরুরি। তাদেরকে আমরা শুধু রেমিটেন্স যোদ্ধা বললে হবে না, তারা বাংলাদেশের নাগরিক এবং তাদের এই নাগরিক অধিকার যেন তারা প্রয়োগ করেন। দ্বিতীয় আমি যেটি বলেছি সেটি হচ্ছে যে সংরক্ষিত আসনে নারীদের নির্বাচিত করা বা মনোনীত করা অত্যন্ত কলঙ্কজনক একটি অধ্যায় তৈরি হয়েছে। কি প্রক্রিয়া হয় আমরা মোটামুটি জানি, সেটি না করে তাদেরকে সরাসরি নির্বাচিত করার ব্যবস্থা করা যায় কিনা, তাতে করে রাজনৈতিক দলগুলো যদি 20% আসনে নারীদেরকে মনোনয়ন দেয় বা তাদেরকে যদি আমরা বাধ্য করতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশে একটা যুগান্তকারী ঘটনা ঘটবে। এই যে কথাগুলো বলছি এগুলো কিন্তু নাসিরউদ্দিন কমিশনকে দেখতে হবে, দায়িত্ব নিতে হবে, প্রয়োগ করতে হবে। আমি মুখিয়ে আছি যে বাংলাদেশের পরিবর্তিত রাজনীতির সাথে মিলিয়ে আমাদের একটি পরিবর্তিত নির্বাচন কমিশন হলো এবং তারা সম্পূর্ণ সহযোগিতা পাবে সরকার এবং রাজনৈতিক দলগুলোর এবং জনগণের তো বটেই। কাজেই আগামী নির্বাচন দিকে আমরা তাকিয়ে আছি। একদিকে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে এমন নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে চাই যা যুগ যুগ ধরে অনুসরণ করা হবে। অন্যদিকে আমরা রাজনৈতিক দলগুলোর দাবি দেখছি যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন। কমিশন এই দুই পক্ষের মধ্যে ভারসাম্য কিভাবে তৈরি করবে? কমিশনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেখুন, সরকারটি নির্বাচন আয়োজন করবে, কিন্তু নির্বাচনের মূল স্টেক হোল্ডার কিন্তু রাজনৈতিক দলগুলো। এখন রাজনৈতিক দলগুলো যদি বুঝতে পারে যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে, আপনি জানেন প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্কের অবনতি হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে নূর হোসেনের সাথে ডোনাল্ড ট্রাম্প চলে এসছে আমাদের রাজনীতিতে। এই প্রেক্ষিতে তারা হয়তো ভাবছেন যে স্থিতিশীলতার জন্য একটি নির্বাচিত প্রতিনিধি থাকা ভালো সরকারে। এটি নিয়ে কারো কিন্তু দ্বিমত নেই, এমনকি আমার মনে হয় অন্তর্বর্তী সরকারেও এটি মানবেন। কিন্তু একটা গুণগত মানে, একটা মানানসই মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে আপনাকে কিছু কিছু সংস্কার না করে সেই পথে এগোনো যাবে না। কাজে আমার মনে হয় নির্বাচন কমিশনটি হয়ে যাওয়াতে আমাদের একটি ভরসার জায়গা তৈরি হলো, যারা সরকার এবং রাজনৈতিক দলের মাঝামাঝি বসে পরিস্থিতিটাকে অনেকটা মোকাবেলা করতে পারবেন। এবং এখনই শুরু হয়ে যাবে ভোটার তালিকা প্রণয়ন, আপনার আরপিও সংশোধন, নির্বাচনী আচরণবিধি। এই যে আমরা বলছি যে টাকার খেলা হয়, এইগুলো বন্ধ করে নির্বাচনটিকে একটি সুন্দর গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন কমিশন কিন্তু এখন ফোকাল পয়েন্ট হবে। দেখুন, ভালো হলো কি সরকারের ঘাট থেকে একটি দায়িত্ব কিন্তু আরেকটি সেন্টারে গেল, সেটা হচ্ছে নির্বাচন কমিশন। সরকার এখন মনোযোগ দিতে পারবে প্রশাসনের সংস্কার, দুর্নীতির চক্র কি করে ভাঙা যায়, কি করে বিদেশ থেকে টাকা ফেরত আনা যায়, এমনকি আহত নিহতদের চিকিৎসা খরচ অথবা তাদের সম্মানী কি করে আরও দ্রুত বন্দোবস্ত করা যায়। আমার মনে হয় যে এই পুরো রাজনীতির সেন্টার পয়েন্ট কিন্তু একটি গ্রহণযোগ্য নির্বাচন। কাজেই কমিশনটি হওয়াতে এখন আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আশা করব তারা কোন রাজনীতি নিয়ে নির্বাচনে যাবেন, এই সংলাপও শুরু হওয়া দরকার, এই আলাপও শুরু হওয়া দরকার। গত 3 মাসে কিন্তু আমরা এই আলাপ অনেকখানি দেখিনি। আমরা 2014, 18 এবং 24-এ যে কলঙ্কিত নির্বাচন দেখেছি, বলা হয়ে থাকে যে পুরো নির্বাচন ব্যবস্থা ধসে গেছে। সেই ধস থেকে আসলে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা কতটা সময় সাপেক্ষ? একটু সময় লাগবে, কেননা আপনি জানেন যে পাটাতনটি ভেঙে পড়েছে। এবং আমি আজকে সকালে বলেছিলাম ওই সংস্কার কমিশনে গিয়ে যে গত 3টি জাতীয় সংসদ নির্বাচন যারা আয়োজন করেছিল তাদের অপরাধের জন্য তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, তাদের বিচার করতে হবে। দেখুন, আমরা ফৌজদারি দেওয়ানি অপরাধের বিচার করি, কিন্তু নৈতিক অপরাধ, আপনি যে বাংলাদেশের নির্বাচন গুম করেছিলেন, মানুষকে ভোট দিতে দেননি, বিরোধী দলকে কাছে ঘেঁষতে দেননি, এই অপরাধের মূল কেন্দ্রবিন্দু ছিল নির্বাচন কমিশন। কাজেই তারা সরকারের সুযোগ সুবিধা বা আমার আর আপনার ট্যাক্সের টাকায় দামি গাড়িতে চড়েছেন এবং নির্বাচন কমিশনার হিসাবে পুলিশ প্রহরা পেয়েছেন, অন্যান্য সুবিধা পেয়েছেন, কিন্তু তারা তাদের কাজটি করেননি। তাদের কাজ ছিল নির্বাচনের রক্ষা কবচ হওয়া, সেটি তারা করতে পারেননি। না করে যেটি করেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত করেছেন এবং বাংলাদেশের মানুষকে অধিকার থেকে বঞ্চিত করেছেন। তাদেরকে যদি আপনি আইনের আওতায় না আনেন, তাহলে কিন্তু ইতিহাসে আপনার উদাহরণ থাকবে না যে খারাপ কাজে অংশ নিলে মানুষের কী শাস্তি হয়। এবং এখন এটি একটি পর্যায়ে, আমি আজকে গণমাধ্যমের কথাও বলেছি, যেই গণমাধ্যম ওই পচা নির্বাচনকে সহযোগিতা করেছে, বড় বড় শিরোনাম করেছে, ভোট হয়ে গেছে, সুষ্ঠু ভোট হয়েছে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। আমরাও এর বাইরে না। কিন্তু এখন যেটি দরকার, আগামীটি কি করে সুন্দর হবে। আপনি জানেন যে এই পুরো কাঠামোটি ভেঙে গেছে, বিশ্বাসযোগ্যতা শূন্যের কোঠায়, এবং তাদের নৈতিক জোর
একেবারে নন ক্রেডিবল জায়গায়। এখন ঢেলে সাজাতে হবে। এমনও হতে পারে প্রশাসন থেকে লোক নিয়ে আপনি করবেন, নাকি নির্বাচনী প্রশাসন বলে একটি নতুন প্রশাসন তৈরি করবেন। যারা দেখুন, প্রশাসনের লোককে নিলে কি হয়, নির্বাচন কমিশনের সচিব উনি মনে করেন একটি পচা নির্বাচন করে সরকারের প্রিয়পাত্র হয়ে উনি আবার প্রশাসনের বড় পদে যাবেন। এই যে নির্বাচনকে প্রফিট সেন্টার করা, এটি বন্ধ করতে হবে। মনে রাখতে হবে নির্বাচনের সাথে যুক্ত ব্যক্তিবর্গ যেন কোনো বেনিফিট নিতে না পারেন নির্বাচনের পরে। তাহলে আপনি এমন একটি নিউট্রাল ইন্ডিপেন্ডেন্ট প্রশাসন দাঁড় করাতে পারেন যাদের কাজ হবে জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন এবং অন্যান্য সকল ধরনের নির্বাচন। আপনি জানেন যে গত সরকারটি শুধু জাতীয় সংসদ নির্বাচন না, এমনকি ব্যবসায়ীদের নির্বাচনগুলোকে পর্যন্ত গুম করেছিল। শুধুমাত্র এফডিসিতে একটি তথাকথিত নির্বাচন হচ্ছিল, আমরা সবাই সেটি নিয়ে কথা বলেছিলাম। কাজেই পুরো নির্বাচনী ব্যবস্থা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রাথমিক কাজ হচ্ছে নির্বাচনের ভিত্তিতে তার প্রতিনিধি নির্বাচিত হবেন, সেটিকে আমাদের পুনর্গঠন করতে হবে। তার উপরে দাঁড়াবে অন্যান্য গণতান্ত্রিক অধিকার। জনাব আশরাফ কায়সার, নির্বাচন নিয়ে যখন আলোচনা চলছে তখন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, কে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চালাচ্ছে, কারা চাইছে না, এই আলোচনাটাও কিন্তু চলছে। এই আলোচনা চলছে এবং আমার ধারণা এই আলোচনাটি অত্যন্ত অগ্রহণযোগ্য। দেখুন, আপনাকে মনে রাখতে হবে যে প্রায় 2000 ছেলে মেয়েকে খুন করে সরকারটি পালিয়েছে। তার আগে 15 বছর সে ফ্যাসিবাদ কায়েম করেছে। তার আগে 3টি নির্বাচন সে গুম করেছে। তার আগে প্রায় 1800 মানুষকে বিনা বিচারে হত্যা করেছে অথবা আয়নাঘরে আটকে রেখেছে। এইরকম একটি অপরাধী চক্রকে আপনি গণতান্ত্রিক শাসনের অংশ ভাবতে পারেন না। তারা সন্ত্রাসী দল এবং তাদের, আমি মনে করি আইনানুগভাবে তাদের যে বিচার হবে সেটি সংগঠনের অথবা ব্যক্তিবর্গের, সেটির জন্য আমরা অপেক্ষা করব। আমি খুব দুঃখ পেয়েছি যখন বিএনপি বলতে শুরু করেছে যে তারা নির্বাচনে আসুক। দেখুন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, তার হয়তো ভাবতে ভালো লাগছে যে আওয়ামী লীগকে পরাজিত করে সে নির্বাচনে বিজয়ী হবে, এই ক্রেডিট তারা নিতে চান। কিন্তু এই ক্রেডিট কিসের বিনিময়ে নিতে চান? জাতীয় ইস্যুতে বেইমানির বিনিময়ে। আপনি তো তাকে রাজনৈতিক অধিকার দিতে পারেন না, আপনি তো আওয়ামী লীগকে সামাজিক অধিকার দিতে পারেন না, আপনি তো তাকে ব্যবসায়িক অধিকার দিতে পারেন না। ইউরোপের দিকে তাকান, ইটালি, জার্মানিতে কি হয়েছে? জার্মানিতে এখনও আপনি সেই ফ্যাসিবাদী শক্তিকে নিয়ে কোনো ক্যাফেতে কফি খাওয়ার সময় কথা বলতে পারেন না, আপনাকে আইনের আওতায় আনতে পারে। আওয়ামী লীগের অপরাধ গুরুতর। আচ্ছা, তারপরে হচ্ছে এই দলটি কি আমাদের কাছে ক্ষমা চেয়েছে? আমি এখন পর্যন্ত শুনিনি। বরঞ্চ তারা বলছে এটি নাকি ষড়যন্ত্র ছিল। তারা কি কোনো অনুশোচনা করেছে? আমি এখনো শুনিনি। যে ক্ষমা চাচ্ছে না, যে অনুশোচনা করছে না, তার হয়ে কিছু লোক বাজারে তাকে পুনর্বাসনের প্রকল্প হাতে নিয়েছে, যেটি কমপ্লিটলি গণ অভ্যুত্থানের আহত নিহতদের সাথে বেইমানি করা, মানুষের স্পিরিটের সাথে বেইমানি করা, আমাদের আশা আকাঙ্ক্ষার সাথে বেইমানি করা। আওয়ামী লীগকে পুনর্বাসন করে কে বেনিফিশিয়ারি হতে চাইছে? দেখুন, আওয়ামী লীগকে পুনর্বাসন করে এখানে অনেক শক্তি বেনিফিশিয়ারি হতে চাচ্ছে। আওয়ামী লীগ তো একটা বিজনেস গ্রুপ। আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধকে একটা প্রভিডেন্ট ফান্ড বানিয়েছিল এবং তার সাথে দেশের ব্যবসায়ী, জনগণ, আপনার তার দলের লোকজন এবং মিডিয়ার মানুষ সবাই অনেকে বেনিফিটেড হয়েছেন। তারা চেষ্টা করছেন কোনোভাবে 3 মাসকে ভুলে গিয়ে যদি আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যায়। দেখুন, পৃথিবীতে নাকি কেউ কমফোর্ট জোন পরিত্যাগ করতে চায় না। আওয়ামী লীগের সাথে দেশের অনেক কমফোর্ট জোন তৈরি হয়েছিল, সেই জায়গাটিতে তারা ফেরত আসতে চায়। দ্বিতীয় হচ্ছে যারা পাওয়ারে যাওয়ার রাজনীতি করছে, যারা ভাবছে যে তারা নির্বাচন হলে ক্ষমতায় যাবেন, তারা মনে করছে যে ভারতকে তুষ্ট করতে হলে, কেননা তারা ভারতের চোখে চোখ রাখে কথা বলতে চাচ্ছে না, তারা ভারতের এক ধরনের সম্পর্কের ভিত্তিতে গ্রহণযোগ্য হতে চাচ্ছে, যেটি জনগণ চাচ্ছে না। অতএব আওয়ামী লীগকে তারাও পুনর্বাসন করতে চায়। তৃতীয় আরেকটি শক্তি, যাদেরকে হয়তো কেউ ইন্ধন দিয়েছে যে আপনারা ইসলামিক শক্তি সবাই একসাথে হন এবং আপনাদেরকে আমরা চেষ্টা করব ক্ষমতায় আনা যায় কিনা। কাজে অনেক ধরনের হিসাব নিকাশ রয়েছে। আমি যদি আপনাকে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান বলি, তারা কিন্তু এই ষড়যন্ত্র ধরতে পেরেছে এবং তারা বুঝতে পারছে যে তাদেরকে স্কেপগোট করে কেউ পাওয়ারে যেতে চাচ্ছে, কেউ বিরোধী দল হতে চাচ্ছে, কেউ সরকারে থেকে যেতে চাচ্ছে। কাজেই তারা বলতে চাচ্ছে যে এই ষড়যন্ত্র হচ্ছে দ্বিতীয় বিপ্লব এবং এই ষড়যন্ত্রের কিন্তু রকম ফের তারা ধরতে পেরেছেন এবং তাদের সাথে যেন জনগণ
এককাট্টা হয়ে থাকে। আমি মনে করি ছাত্রদের যে আশঙ্কা, সেই আশঙ্কা সত্যি, এবং তারা যদি ওয়াচডগ হিসাবে বাজারে না থাকে তাহলে আমাদের গণতন্ত্র এবং আমাদের পুনর্নির্মাণ অথবা সংস্কার অনেকখানি বাধাগ্রস্ত হবে। কদিন আগে আওয়ামী লীগকে নিষিদ্ধের আলোচনা উঠেছিল, আমরা এখন দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ইস্যুতে নানামুখী চাপে সরকার, সেটি রাজনৈতিক অঙ্গন থেকেও কূটনৈতিক অঙ্গন থেকেও। নিশ্চিতভাবে দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, কূটনীতিকরা আমাদের রাজনীতির অলিগলি কতটা চেনেন এবং অপকর্মের ইতিহাস কতটা জানেন আমি খুব সন্দিহান। কেননা গণমাধ্যমের কোনো ব্যক্তিবর্গের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হলে তারা নিন্দা করেন। দেখুন, লন্ডন বা প্যারিস থেকে আপনি কি আমাদের গণমাধ্যমের লোকদের অপরাধ দেখতে পেয়েছিলেন? তারা যে আপনার সাংবাদিকতার নামে গর্হিত অপরাধে যুক্ত ছিল সেটি তারা জানেন না। একইভাবে তারা কিন্তু বুঝতে পারছেন না যে আওয়ামী লীগ কী করে আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল, আমাদের নাগরিক অধিকার হরণ করেছিল, আমাদেরকে আহত নিহত করেছে। কাজেই তারা দেখুন, এটি একটি কিতাবের ভাষা যে সবাইকে গণতান্ত্রিক অধিকার দিতে হবে, সবার মত প্রকাশের অধিকার আছে, কিতাবীয় কায়দায় আমিও তার সাথে একমত। কিন্তু যে আপনাকে মত প্রকাশে বাধা দিয়েছে, যে আপনার নাগরিক অধিকার হরণ করেছে, যে আপনাকে ৮-৯ বছর বিনা বিচারে আয়নাঘরে আটকে রেখেছে, তার নাগরিক অধিকার নিয়ে আপনি ভাবছেন কেন? তাকে আগে আপনি শাস্তি দিবেন, তাকে বিচারের আওতায় আনবেন। আবারও বলি, তারা যেন ন্যায় বিচার পায়। তারা যে অতীতে খারাপ বিচার করেছে আমরা সেই বিচার চাই না, কিন্তু ওই ন্যায় বিচার পাওয়ার আগে এই যে বিদেশি কূটনীতিক, তাদেরকে আপনার বুঝিয়ে বলতে হবে তাদের অপরাধটি কি। দেশের ভেতরে অনেক রাজনৈতিক শক্তি চাচ্ছেন, রাজনৈতিক শক্তির এই যাওয়ার পেছনে আসলে নেপথ্যে কি কারণ থাকতে পারে? আমরা কিছুদিন আগে তো শুনছিলাম যে বিএনপি অভিযোগ করছিল যে সরকারের ভেতরেই কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। আবার এখন শোনা যাচ্ছে বিএনপি চাইছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। সাংঘর্ষিক কিনা, আমি প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি, বিস্তারিত জানতে চাই বিরতির পর। দর্শক, জেরুজালেম নিবেদিত দেশ সম্প্রতিকে রিপোর্টে একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। আমরা দেখলাম যে বিএনপি কিন্তু বারবার অভিযোগ করে এসেছে যে সরকারের থেকে কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। আবার বিএনপি এখন চাইছে যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক। সাংঘর্ষিক কিনা? ভীষণ সাংঘর্ষিক। কেননা আমরা গত কয়েক মাস দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলেছেন যে আমরা কোনো দল নিষিদ্ধের পক্ষে না এবং আমরা চাই আওয়ামী লীগ নির্বাচনে থাকুক। গতকাল উনি বলেছেন যে জনগণই ঠিক করবেন আওয়ামী লীগের রাজনীতি করবে কি করবে না, নির্বাচনে থাকবে কি থাকবে না। যখন কেউ বেকায়দায় পড়েন তখন জনগণের কথা বলা হয়। দেখুন, তারা অনেক ধরনের উত্তেজনার ভেতরে আছেন। আপনি জানেন 5ই আগস্টের পরে তারা একটি জনসভা করেছিলেন, সরকারকে 3 মাস সময় দিয়েছিলেন নির্বাচন করার। পরে বুঝতে পেরেছেন এটি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে এবং এটি খুব একটা মাঠ গ্রহণ করছে না, তখন তারা পিছিয়ে এসছেন। আমি যদি সত্যি বলি যে বিএনপি অনেক ধরনের স্ববিরোধী রাজনীতি করছেন, তবে তাদের প্রধান তারেক রহমানের অনেক বক্তব্য কিন্তু সাংঘাতিকভাবে ম্যাচিওর এবং তাকে আমাদের মনে হচ্ছে যে রাষ্ট্রনায়কের মতো কথা বলছেন। এখন আপনার বিএনপিকে ঘর গোছাতে হবে। বিএনপি দীর্ঘদিন প্রায় 17 বছর এই শাসনের অংশ না, কাজেই তাদেরকে শাসনের অংশীদার হয়ে ওঠার মতো প্রস্তুতি নিতে হবে। আমাদের বড় বড় সেক্টরগুলো, দেশের অর্থনীতি বড় হয়েছে, তাদেরকে অর্থনীতি বুঝতে হবে, বিদেশ নীতি বুঝতে হবে। আমাদের এই যে 1.5 কোটি বেকার, তাকে কি করে চাকরি দিবেন সেটি বুঝতে হবে। আমরা তো একটি সরকার চাই যে আমাদের ডেলিভারি করবে, আমাদের প্রয়োজনটা। বিএনপি ওই দিকে মনোযোগী হলে আমার ধারণা তারা আরও বেশি গ্রহণযোগ্য হবে এবং আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, নির্বাচনে অংশ গ্রহণ করবে কি করবে না। আপনি আজকে ভাবুন তো, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে পারেও কে প্রার্থী হবেন এবং কারা দাঁড়াবেন এবং কারা তাকে ভোট দিবে। আমার যতটুকু ধারণা 99% আওয়ামী লীগ সমর্থকও এই নেতৃত্বের বিচার চায়, কেননা তারা দেখেছে তারা ক্ষমতায় ছিল না, ক্ষমতায় একটা মাফিয়া লীগ ছিল, কিছু হাইব্রিড আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, যারা দেখেন শেষের দিকে কিভাবে পালিয়ে গেল। কাজেই আওয়ামী লীগকে আবার তার ঘর গোছাতে হবে, তার রাজনীতি গোছাতে হবে, তাকে আবার ভুল স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে। অনেকগুলো পর্যায়ের পরে তার রাজনীতি করার অধিকার থাকবে কি থাকবে না এই প্রশ্নের আলোচনা বা আলাপ হতে পারে। আমার ধারণা অনেক রাজনৈতিক দল আগ বাড়িয়ে অনেক কথা বলেছে, বিএনপিও কিছুটা বলেছে, জামাতি ইসলামী অনেকখানি বলেছে, অনেকে অনেক কথা বলেছে, কেউ আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলেছে। কাজে এগুলোকে খুব গুরুত্বের সাথে না নিয়ে
এখন যেহেতু নির্বাচন কমিশন হয়েছে, তারা তাদের মতো করে আগাক, এটি একটি ভালো কাজ হবে। আর সংবিধানের পুনর্লিখন কিংবা সংশোধন যা হবে সেটি হবে, কিন্তু দলগুলোর কাছে আমার অনুরোধ থাকবে, দেখুন রাজনীতির আলাপ আমরা এখনো করতে পারলাম না। এই যে গত 100 দিন এটি গেল প্রশাসনিক সংস্কার নিয়ে, তো আমাদের দেশের রাজনীতি কোথায়? এই যে রাজনীতির এলিমেন্টগুলো কি, রাজনীতির দর্শন কি? আপনি যে ভোটের বাক্সে যাচ্ছেন বা ভোটে দাঁড়াচ্ছেন, আপনি কি রাজনীতি অফার করবেন? আপনাকে কেন আমি বিশ্বাস করব? আপনি বাংলাদেশের সুরক্ষার নিশ্চয়তা কিভাবে দিচ্ছেন? এই কথাগুলো রাজনীতিবিদদেরকে বুঝতে হবে। আমার ধারণা বিএনপি ওই দিকে মনোযোগী হলে ভালো করবে। এখন আমরা রাজনীতির আলাপ করতে পারছি না, যদি এটাই বাস্তবতা হয় তাহলে আসলে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন ছাড়া নির্বাচন হলে গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে কি? একদমই হবে না। গণ অভ্যুত্থানটি কিন্তু কোনো রাজনৈতিক দল করেনি, এবং গণ অভ্যুত্থানটি কিন্তু নির্বাচনের জন্য হয়নি। গণ অভ্যুত্থানের দুইটি শর্ত বা দুইটি ঘটনা ঘটেছে। একটি হচ্ছে ফ্যাসিবাদী শাসনের পতন, আরেকটি হচ্ছে গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করে বাংলাদেশ রাষ্ট্রের পরিচালনা। দেখুন, আপনার মত প্রকাশের অধিকার ছিল না, আপনার সমান আইনগত সুযোগ সুবিধা ছিল না, আপনার জীবনের নিরাপত্তা ছিল না, এবং আপনাকে বিনা বিচারে হত্যা করলেও আপনি কিছু করতে পারছিলেন না। এইগুলো তো নির্বাচনের সাথে সম্পর্কিত না। এগুলো তো আগামীতে কেউ নির্বাচিত হলে সেও এগুলো করতে পারবে, যদি না আপনি তার রক্ষা কবচ হিসাবে ভিন্ন কিছু দাঁড় করান। আমাদের এই রক্ষা কবচগুলোকে দাঁড় করাতে হবে। সেটি হচ্ছে মানবাধিকারের প্রশ্নে, সেটি হচ্ছে আপনার আইনের শাসনের প্রশ্নে, সেটি হচ্ছে সুশাসনের প্রশ্নে, এবং সেটি হচ্ছে জবাবদিহিতার প্রশ্নে। আপনি যদি এই জায়গাগুলো ঠিক না করেন, আপনি যদি পাওয়ারের চেকস অ্যান্ড ব্যালেন্স ঠিক না করেন, আপনি যদি সংসদ কি করে পরিচালিত হবে ঠিক না করেন, তাহলে কিন্তু আবার আমরা বিপ্লবের আগের অবস্থায়, গণ অভ্যুত্থানের আগের অবস্থায় ফেরত যাব। হয়তো চেহারা চেঞ্জ হবে, হয়তো মুজিব কোর্টের জায়গায় সাফারি হবে, কিন্তু তাতে কি বাংলাদেশ রাষ্ট্রের কোনো উপকার হলো? হলো তো না। মানুষ তখন কি ভাববে যে তারা আরেকবার প্রতারিত হলেন। আমার ধারণা প্রফেসর ইউনূস সেদিন জাতির উদ্দেশ্যের ভাষণে মূলত এই কথাটি বলতে চেয়েছেন যে মানুষ যেন আরেকবার না বলে যে আমি প্রতারিত হলাম। আমাদের সেই জায়গায় কাজ করতে হবে। এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ তৈরি হয়েছে সেটি তো নিশ্চয়ই বারবার এই জাতির জীবনে আসবে না। একদমই আসবে না। আমরা ৭১-এ একবার পেয়েছিলাম, আমরা ৯০-তে একবার পেয়েছিলাম, দুটোই ব্যর্থ হয়েছে। ৭১-এর পরে ৭২ থেকে ৭৫ আমাদের বিভীষিকাময় মুজিব শাসন ছিল, এবং সেখানে সবচেয়ে বেশি প্রথম নির্বাচন গুম হয়েছে, প্রথম ক্রস ফায়ার হয়েছে, প্রথম একদলীয় শাসন হয়েছে, সব কিছুর প্রথম কিন্তু শেখ মুজিবের সাথে। আচ্ছা, তারপরে ৯০ সালের পরে আমরা দেখলাম ৩ জোটের রূপরেখা বলে একটা জিনিস আমরা চেয়েছিলাম, সেটি কিছুই বাস্তবায়ন হলো না। আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করে ক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টা, আবার জনতার মঞ্চ ইত্যাদি ইত্যাদি করে এই যে ২০২৪ পর্যন্ত আমরা রাজনীতিকে বা শাসন ব্যবস্থাকে মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখলাম। এখানে সব কিছু হলো, শুধু জনগণের অধিকারটি হলো। কিন্তু জনাব আশরাফ কায়সার, ইতিহাসের যদি আবারও পুনরাবৃত্তি ঘটে, আমরা যদি এমন আশঙ্কা করতে পারি, তাহলে তো আসলে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় দীর্ঘদিনের যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষত সারাতে কোনো উদ্যোগ কি নেওয়া হবে? ইতিহাসে সবকিছুই নির্ধারিত আছে। আপনি যদি আবার ফ্যাসিবাদী শাসন দেখেন, আবার আপনি গণ অভ্যুত্থান দেখবেন, হয়তো এইবারের চেয়ে আরও নির্মম হবে। কাজে আমরা কিন্তু বছর 10 আগের থেকে বলছিলাম যে শেখ হাসিনার পতন কিন্তু নিয়মতান্ত্রিক পথে হবে না, কেননা উনি নিয়মতান্ত্রিক সব জানালা দরজা বন্ধ করে দিয়েছেন। ওনার পতনের দুটি ঘটনা হতে পারতো, একটি গণ অভ্যুত্থান, আরেকটি হচ্ছে নির্মমভাবে কোনো কারণে নিহত হওয়া, কিন্তু আমরা দ্বিতীয়টি চাইনি, আমরা ওটি কখনোই চাই না। কাজে গণ অভ্যুত্থান ছিল বেটার অপশন, সেটি তার ক্ষেত্রে ঘটেছে। এখন কেউ দেখুন, এই যে জুলাই আগস্ট বা ৩৬ দিনে শুধু কি শেখ হাসিনা এবং তার সরকার ওখান থেকে পার্ট নেবে? সেখান থেকে তো বিএনপি জামাতেরও পার্ট নেওয়ার বিষয় আছে, বাম গণতান্ত্রিক দলগুলোর পার্ট নেওয়ার বিষয় আছে। তারা কি দেয়ালে কান পেতে শুনেছে দেয়ালের লিখন কি? দেয়ালের লিখন পরিষ্কার। আমরা এই অপরাজনীতি চাই না, আমরা এই জবাবদিহিহীন সরকার চাই না, আমরা এই বৈষম্য চাই না রাষ্ট্র ক্ষমতায়। আমরা জনগণের অধিকার চাই, ভোটের অধিকার চাই, আপনার আইনের অধিকার চাই, মানবিক শাসনের অধিকার চাই। কাজেই তারা যদি ওগুলো না পড়ে থাকেন, এই পাঠ তাহলে তারা আর কতভাবে নেবেন? ভিন্ন যেই পাঠ অপেক্ষা করছে তাদের জন্য, সেটি কিন্তু সুখকর না। এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন রাজনীতির যে সম্ভাবনা কিংবা আশার আলো জ্বলেছিল, এখন সেখানে আমরা দেখছি যে আলোক স্বল্পতা দেখা যাচ্ছে। আবারও কি ঘুরে ফিরে আমরা পুরনো প্রেক্ষাপটে ফিরে যাচ্ছি? আমার মতে পুরনো প্রেক্ষাপটে ফিরে যাওয়ার সুযোগ নাই। কাজেই দেখুন, রাজনীতিবিদরা অনেক সময় সুযোগ সন্ধানী হন,
এবং তারা কখনো কখনো শর্টকাট খোঁজেন, তারা কখনো কখনো জনগণকে বাইপাস করে অন্য শক্তিগুলোকে সাথে নিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন। এটি যে এখনও হচ্ছে না তা না, কিন্তু জনগণ হচ্ছে রক্ষা কবচ এবং সে কিন্তু ঠেকিয়ে দিবে। আমরা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সামাজিক যোগাযোগের পোস্টগুলো দেখি, তারা কিন্তু সন্দিহান, তারা ষড়যন্ত্রটি উপলব্ধি করেছে, তারা গভীর ষড়যন্ত্র বুঝতে পারছে এবং তারা রাজনৈতিক দলের সাথে তাদের দূরত্ব তৈরি হচ্ছে, কখনো কখনো সরকারের সাথে দূরত্ব তৈরি হচ্ছে। এটি অস্বাভাবিক না, কিন্তু এটির ভেতর থেকে যেন ভালো কিছু ঘটে সেটি আমাদের নিশ্চিত করতে হবে। দেখুন, জনগণ হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী, জনগণের হাতে কিন্তু সব কিছু। মানুষকে শুধু ফিল করতে হবে এই ক্ষমতা তার আছে, এই ক্ষমতা সে বুঝে প্রয়োগ করবে এবং কাউকে ছাড় দেবে না। এই জায়গাটিতে যদি আপনি শক্ত হয়ে দাঁড়ান, রাজনৈতিক দল, সরকার এবং সুযোগ সন্ধানীরা সবাই কিন্তু সিধা হয়ে যাবে। আমরা যেমনটি দেখলাম যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, সরকারকে ব্যর্থ করার মহাপরিকল্পনা ঐক্যের মাধ্যমে নস্যাৎ করে দিন। এই মুহূর্তে আমরা কতটা ঐক্যবদ্ধ? এই মুহূর্তে আমরা মৌলিক বিষয়ে ঐক্যবদ্ধ। আমরা বুঝতে পারছি যে গণ অভ্যুত্থান নস্যাৎ করে দেওয়ার শক্তি বাজারে রয়েছে। কোনো শক্তি প্রতিদিন কল প্রচার করছে, কোনো শক্তি 0 পয়েন্টে সমবেত হওয়ার চেষ্টা করেছে, যদিও আমি কোনো কর্মী দেখতে পাইনি। কিন্তু আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন, যেটি মানুষ অনেক বিশ্বাস করে ইদানিং বিনা কারণেই, সেখানে আপনি দেখবেন হুঙ্কারের কোনো অভাব নেই। সেখানে আপনি দেখবেন পলাতক নেতারা গোপন স্থান থেকে ভিডিও বার্তা দিচ্ছেন, অনেকটা তালেবানি কায়দায়, অনেকটা মানে আত্মগোপনে চলে যাওয়া রাজনৈতিক দলের মতো, আন্ডারগ্রাউন্ড দলের মতো। এগুলো এক ধরনের আপনার আস্ফালন, অথবা এগুলো করে যে তারা জনগণকে খুব বেশি কনভিন্স করতে পারছে তা কিন্তু না। কাজে সেই জায়গাটিতে আমরা এখনও একমত, যেমনটি প্রফেসর ইউনূস বলেছেন যে আমরা ঐক্য ধরে রাখতে হবে, যাতে করে ওই অপশক্তি কোনো কারণে ষড়যন্ত্র করতে না পারে এবং কোনো কারণে যেন আমাদের জীবন বিঘ্ন করতে না পারে। আপনাকে যদি আমি 3টি ঘটনা বলি, এই যে তিতুমির কলেজের ঘটনাটি ঘটলো, অথবা ঢাকা কলেজ সিটি কলেজের মধ্যে লড়াই হলো, অথবা আজকে যে ব্যাটারি সমর্থকরা রাস্তায় নামলেন, ব্যাটারি রিক্সা, এর সব কিছুর পেছনে আওয়ামী লীগের পতিত শক্তিদেরকে আমরা দেখতে পেয়েছি। তারা কোনো সুযোগ বাদ দিবে না সারফেসড হওয়ার। কাজে আপনাকে খেয়াল রাখতে হবে এই ধরনের কোনো ষড়যন্ত্র যেন নাশকতার পর্যায়ে না যায়, জনজীবনকে অস্থির না করে ফেলে এবং রাষ্ট্র ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ না করে। এগুলোই হচ্ছে আমাদের মৌলিকভাবে এককাট্টা থাকার জায়গা। প্রফেসর ইউনূস যেমনটি বলেছেন, রাজনৈতিক দলগুলোর খুব বড় দায়িত্ব রয়েছে সরকারটিকে সহযোগিতা করার, জনগণের খুব বড় দায়িত্ব রয়েছে গুজব বা অপপ্রচার প্রচার না করার এবং বিশ্বাস রাখার যে আমরা একটি নতুন বাংলাদেশের দিকে যাচ্ছি এবং আশা করছি নতুন বাংলাদেশটি আমাদের সবার জন্য মঙ্গলময় হবে। নতুন রাজনৈতিক মেরুকরণে আসলে ভূ রাজনৈতিক চ্যালেঞ্জগুলো কি দেখেন? আমার মতে ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ অনেক বড় এবং আপনি জানেন যে আমাদের কৌশলগত অবস্থান ভারত এবং চীনের মাঝামাঝি। আমাদের বিগত সরকারটি রাষ্ট্রকে গুরুত্ব না দিয়ে তার ক্ষমতায় থাকা এবং দুর্নীতিকে গুরুত্ব দিয়েছিল। সেই জায়গায় কোনো দেশ অতি প্রভাবশালী হয়ে উঠেছিল আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে, নির্বাচনে, এমনকি কূটনীতিতে। আমার মনে হয় ভারত পরিষ্কারভাবে বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়েছে এবং গত 100 দিনে একটি দিন বাদ যায়নি ভারত তার প্রোপাগান্ডা বন্ধ রেখেছিল, অথবা ভারতীয় মিডিয়া যারা মোদী সরকারের সমর্থক, সেই সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আপনি জানেন ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন এবং তার কোনো গুরুত্বপূর্ণ পদে ভারতীয় বংশোদ্ভূতরা জায়গা পাচ্ছেন। কাজে আমাদেরকে দেখতে হচ্ছে যে আপনার ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী সরকার, এমনকি এদিকে যে অন্যান্য চায়না কিংবা রাশিয়া রয়েছে তার ব্যাপারেও আমাদেরকে নজর রাখতে হচ্ছে। কাজে বাংলাদেশ ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আছে এবং তাকে নিজস্ব সার্বভৌমত্ব রক্ষা করে, মান মর্যাদা রক্ষা করে একটি কূটনীতির দিকে যেতে হবে এবং যেই কূটনীতির একটি বড় চরিত্র হচ্ছে অর্থনৈতিক কূটনীতি। সেটিকে যদি আমরা সামনে এগোতে পারি এবং আমাদের বাংলাদেশের বেস্ট সিটিজেন যিনি এই কাজের জন্য সবচেয়ে দক্ষ, তিনি আমাদের সরকার প্রধান, কাজে তিনি আমাদেরকে নেতৃত্ব দিবেন এবং ওই নেতৃত্বে যেন আমরা সবাই এককাট্টা হয়ে থাকি এবং আমরা যেন ভৌগোলিক ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি। জনাব আশরাফ কায়সার, আমরা দেখছি যে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে এবং সেখানে বসে আমরা নানামুখী অপতৎপরতাও দেখছি এবং বাংলাদেশের পরিবর্তনকে ভারত কোনোভাবে মেনে নিতে পারছে না এবং ভারতের গণমাধ্যমে আমরা কিন্তু অপপ্রচার একের পর এক দেখে আসছি। এই বিষয়গুলোর মধ্যে কোনো সংযুক্তি আছে কি? একেবারেই আছে। দেখুন, আপনার দেশের গণহত্যাকারী পলাতক এবং সেই পলাতক গণহত্যাকারী ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখানে আপনার ভারতের মন্ত্রীরা যাচ্ছেন, নিরাপত্তা উপদেষ্টা যাচ্ছেন, সলা পরামর্শ করছেন।
আপনার কি সলা পরামর্শ করছেন? নিশ্চয়ই তারা মামুলি বিষয়ে কথা বলেন না, তারা কথা বলেন তার ফিরে আসার সম্ভাবনা, তাদের কূটকৌশল, তাদের ষড়যন্ত্র, এগুলো। কাজেই ভারত প্রকাশ্যভাবে বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়েছে এবং আপনি জানেন ভারতের ভিসা এখান থেকে এখন পাওয়া যাচ্ছে না। ভারত স্বাভাবিক যে কূটনৈতিক যোগাযোগ সেটিতেও অনেকখানি ব্যত্যয় ঘটিয়েছেন। প্রধান উপদেষ্টা দেখা করতে চেয়েছেন। সেখানে প্রশ্ন আসে, যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালা বদলে ভারতের দৃষ্টিকোণ দিয়ে কি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মূল্যায়ন করবে কিনা, প্রশ্নটি থাকছে আপনার কাছে। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জেরুসালেম নিবেদিত দেশপ্রতীকের রিপোর্টে আবারও বিরতিতে যাচ্ছি। ভারতের দৃষ্টিকোণ দিয়ে কি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখবে সামনের দিনে? একদমই না। এটি দেখুন, যারা ভাবছে তারা বোকার স্বর্গে বাস করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব পলিসি আছে, সেখানে কে প্রেসিডেন্ট হলেন কে হলেন না এগুলো খুব বেশি ম্যাটার করে না। এবং বাংলাদেশ এমন হঠাৎ করে এত উজ্জ্বল মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেড পার্টনার হয়ে ওঠেনি যাকে নিয়ে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট অনেক সময় দিবেন বা রিপাবলিকানরা দিবেন। এটি এখানে বসে বা ভারতে বসে কারো কারো দিবা স্বপ্ন হতে পারে, কিন্তু এটি মার্কিন যুক্তরাষ্ট্র ঘটাবে বলে মনে হয় না। দেখুন, ভারতের সাথে আমেরিকার অন্যান্য অনেক বিষয়ে আছে, কোথাও কোথাও টানাপোড়েন আছে, কোথাও কোথাও সহযোগিতা আছে। তারা তাদের নিজস্ব হিসাব নিকাশ আগে করবেন, তারপরে কোথাকার কোন অপরাধী ভারতে বসে আছেন তার ব্যাপারে কি করবেন, এটি অত্যন্ত মানে দূরের বিষয়। হঠাৎ করে তারা দেখুন, যে যখন পতিত হয় সে খড়কুটা নিয়ে বেঁচে থাকতে চায়, সে কখনো। ভারতও তো তাই বলেছে যে ট্রাম্পের জয়ে হাসিনার ফেরার পথ প্রশস্ত হয়েছে। দেখুন, ট্রাম্প ইলেকশনের আগে যে টুইটটি করেছেন ওটি ভোট পাওয়ার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় ভোট অনেক, তিনি এই ভোটটি পাওয়ার জন্য চেষ্টা করেছেন। তিনিও একজন ধর্মীয় লাইনে হেঁটেছেন ভোটটি পাওয়ার জন্য। এখন নরেন্দ্র মোদী সরকার এমনিতেই আমাদের উপরে গোসা করে আছেন, কেননা তার ধারণা এখানে ইসলামিস্টরা ক্ষমতা নিয়েছে এবং হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করেছে তারা। কাজেই এই সরকারটি যেহেতু প্রকাশ্যভাবে এই অবস্থান নিয়েছেন, তার তো এখন কিছু আন্তর্জাতিক বন্ধু লাগবে। এখন রাশিয়াকে সে এখনো পাশে পায়নি, চীনকে তো দূরের কথা। কাজে মার্কিন যুক্তরাষ্ট্রকে সে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং দুয়ে মিলে একটি কিছু রচনা করা যায় কিনা সেই চেষ্টা হচ্ছে। আমার ধারণা এটি সম্ভব হবে না এবং বাংলাদেশের সরকার যেভাবে সুস্পষ্টভাবে তার অবস্থান বলছে সেটি আরও বেশি সুন্দর ন্যারেটিভ হতে হবে, উইথ ফ্যাক্টস অ্যান্ড ফাইন্ডিংস, উইথ ডকুমেন্টস, যাতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন বুঝতে পারেন এখানে গণহত্যাটি কেমন হয়েছে, ফ্যাসিবাদটি কেমন ছিল। তাতে করে আমার মনে হয় বাংলাদেশ এই বিষয়টিকে সুন্দর করে মোকাবেলা করতে পারবে। এই সপ্তাহের শুরুর দিকে আমরা যেমনটি দেখেছিলাম অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর হবে, আর এই সংবাদ প্রচারের পরপরই কিন্তু আলোচনার সমালোচনার ঝড় ওঠে, যেখানে আমরা জানতে পেরেছি যে কেউ কেউ COP29 সম্মেলনে গিয়ে আল জাজিরাকে দেয়া ডক্টর ইউনূসের সাক্ষাৎকারের অপব্যাখ্যা করেছে। এটি সাক্ষাৎকারটি আমি দেখেছি, শুনেছি। এটি ভীষণভাবে মর্মার্থ তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। দেখুন, আপনি অনুবাদ যখন করেন, আপনি যদি লিটারেল অনুবাদ করেন তাহলে ভয়ঙ্কর রকমের ভুল হতে পারে। এটি কিন্তু উনি বলেননি। উনি বলেছেন যে আমরা চিন্তা করছি সংস্কারের বিষয়ে বলতে গিয়ে যে 5 বছর মেয়াদী সরকার হলে যেহেতু সরকারটি জেকে বসে, তাকে ক্ষমতা থেকে সরানো কঠিন হয়ে যায়, 4 বছর মেয়াদী হলে কেমন হয়, এরকম একটি কথা বলেছেন। তখন প্রশ্নকর্তা বলেছেন তাহলে কি তোমরাও 4 বছর থাকছো কিনা? তো বলছে আমরা অন্তর্বর্তী সরকার, আমাদের জন্য এটি প্রযোজ্য না, আমাদের মেয়াদ তার থেকে অনেক কমও হতে পারে। এই কথাটি তো পরিষ্কার। এখন আপনি যদি মানে সন্দেহ করতে থাকেন, আপনি তো অনেক কিছুকে সন্দেহ করতে পারবেন। আমার ধারণা রাজনীতিবিদদের ধারণা হচ্ছে যে নির্বাচনটি প্রলম্বিত হচ্ছে, বিলম্বিত হচ্ছে এবং তাতে করে তাদের বিজয়ের আশাবাদ কমে যাচ্ছে। তারা মনে করছেন তৃতীয় চতুর্থ শক্তি দৃশ্যপটে চলে আসছে, সরকারের সাথে তাদের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, সরকারটি হয়তো তার কাজ করার চেষ্টা করছে, রাজনীতিবিদদের সাথে কম কথা বলছে। কাজেই তাদেরকে ধৈর্য ধরে দেখতে হবে ট্রেনটি কোন গন্তব্যে যাচ্ছে। এর মধ্যে কিন্তু প্রধান উপদেষ্টা সুস্পষ্টভাবে বলেছে রাজনৈতিক দলগুলো যদি বলে যে তারা সংস্কার চায় না তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব। তাহলে সংস্কারের ভবিষ্যৎ কি? না, আমরা তো চাই না যে সরকারটি এই কাজ করুক, কারণ সরকারটিকে আমরা সংস্কার করে মোটামুটি দাগের সংস্কার করে যেখান থেকে আমাদের মৌলিক অধিকারগুলো আমরা ফেরত পাবো, নির্বাচনটি আমাদের মনোপুত হবে এবং যেখান থেকে প্রশাসন আর দলের দাসের মতো কাজ করবে না এবং পুলিশ সন্ত্রাসীদের মতো ব্যবহার করবে না, এই কথাগুলো আমরা মোটা দাগে নিশ্চিত হতে চাই। এবং সেটি দেখুন, রাজনৈতিক সরকার ভালো হতে পারে, আমরা বারবার তাদেরকেও সন্দেহ করছি, এমনও হতে পারে তারা অনেক শিক্ষা নিয়েছেন, আগামীতে হয়তো তারা সুন্দর শাসন করবেন, কিন্তু আমরা সেই দোলাচলে থাকতে চাই না। আমরা চাই আগামী 2 বছরের মধ্যে বা
বা 1.5 বছরের মধ্যে মৌলিক সংস্কারগুলো করে সরকারটি নির্বাচন দিবে এবং নির্বাচনের পরে যারা বিজয়ী হবেন তারা বাকি কাজে এগিয়ে নেবেন। তাদেরকেও কিন্তু সংস্কারপন্থী হতে হবে। বাংলাদেশে কিন্তু এখন সংস্কারপন্থী না হলে আপনাকে জনগণ পছন্দ করবে না এবং আপনাকে অপছন্দ করে বিদায় ধন্যবাদ জানাচ্ছি জনাব আশরাফ কায়সার। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, সে সঙ্গে কৃতজ্ঞতা। দর্শক, এখানেই শেষ করছি জেরুসালেম নিবেদিত দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।